মেক্সিকোর সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচোর মৃত্যু ঘিরে তোলপাড়। ৮ রাজ্যে অনুসারীদের তাণ্ডব, আতঙ্কে দিশেহারা জনগণ। যুক্তরাষ্ট্রে বোম সাইক্লোনের আঘাত, তীব্র শৈত্যপ্রবাহ আর তুষারঝড়ে বিপর্যস্ত উত্তর পূর্বাঞ্চল। নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে বাতিল কয়েক হাজার ফ্লাইট। প্রতিরক্ষা খাতে প্রস্তাবিত অতিরিক্ত $500 বিলিয়ন ব্যয় নিয়ে সিদ্ধান্তহীনতায় মার্কিন কর্মকর্তারা। মতবিরোধে আটকে আছে সামরিক বাজেট পরিকল্পনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে মেক্সিকোয়। মোস্ট ওয়ান্টেড এই অপরাধী নিহতের প্রতিবাদে ড্রাগ কার্টেল সিজেএনজি সদস্যরা তাণ্ডব চালায় মেক্সিকোর ৮ রাজ্যে। নিরাপত্তা চৌকি, পেট্রোল পাম্প সহ বাণিজ্যিক বিভিন্ন স্থাপনায় হামলা চালায় তারা। আগুন দেওয়া হয় বিভিন্ন যানবাহনে, অবরোধ করা হয় মহাসড়ক। এই অবস্থায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শেনবাউম। যেন সিনেমার কোনো দৃশ্য। মাদক ব্যবসায়ী আর সন্ত্রাসীদের হামলায় জ্বলছে মেক্সিকোর বিভিন্ন স্থান। আগুন দেওয়া হয় পেট্রোল পাম্প, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা, বিভিন্ন যানবাহনে। বাদ যায়নি নিরাপত্তা বাহিনীর বিভিন্ন চৌকিও। মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও সিজেএনজি কার্টেলের নেতা নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেসকে ধরতে রোববার অভিযান চালায় মেক্সিকো সামরিক বাহিনী। জালিস্কো রাজ্যের তাপালপা শহরে চালানো হয় অভিযান চালানোর সময় গুলিতে নিহত হয় এল মেনচো। মারা যায় সিজেএনজি কার্টেলের আরও 4 সদস্য। এই ঘটনার পর পাল্টা হামলা চালায় কার্টেলের সদস্যরা। অভিযানকে কেন্দ্র করে তাপালপা শহর রণক্ষেত্রে পরিণত হয়। এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেক্সিকোর অন্তত 8টি রাজ্যে তাণ্ডব শুরু করে মাদক চক্রটির সদস্যরা। এক পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়, ঘরে থাকার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের। এরপর দেশ জুড়ে চালানো হয় অভিযান। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এল মেনচোকে ধরতে চালানো অভিযানের সহায়তা করে মার্কিন গোয়েন্দা সংস্থা। এর পাশাপাশি মেক্সিকান বাহিনীকে অন্যান্য সহায়তাও করে মার্কিন বাহিনী। 59 বছর বয়সী এল মেনচো একসময় পুলিশের কর্মকর্তা ছিলেন। পরে অপরাধ জগতে ঢুকে কুখ্যাত মাদক চক্র সিজেএনজি গঠন করে। এই কার্টেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন ও প্রাণঘাতী ফেন্টানিল পাচার করা হতো। তাকে ধরতে $1.5 কোটি পুরস্কারও ঘোষণা করা হয়। মাদক উৎপাদন ও পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। তারই প্রেক্ষিতে চালানো হয় এই অভিযান। মুশফিকা হাসান, যমুনা নিউজ। মেক্সিকোয় মাদক সম্রাট এল মেনচো নিহতের ঘটনা ঘিরে তৈরি অস্থিরতায় চরম আতঙ্কে দিশেহারা দেশটির জনগণ। বিভিন্ন স্থানে মাদক চক্র সিজেএনজি সদস্যদের সহিংসতায় ছড়িয়েছে ভীতি। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা দিচ্ছে না মানুষ। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আতঙ্কে চারদিকে হুড়োহুড়ি ছোটাছুটি করছে মানুষ। যে কোনো সময় হতে পারে হামলা, এমন আশঙ্কায় প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা। এক সেনা অভিযানে মেক্সিকোর ড্রাগ লর্ড এল মেনচো নিহতের ঠিক পরই এমন দৃশ্য দেশটির একটি এয়ারপোর্টে। মাদক চক্র সিজেএনজি প্রধানের প্রাণনাশের পর থেকেই দেশজুড়ে নাশকতা চালাচ্ছে চক্রটির সদস্যরা। একাধিক স্থানে করা হয়েছে অগ্নিসংযোগ। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে অনেক এলাকা। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে জরুরি বিভাগ। রাস্তাঘাটে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। যে কোনো সময় সংঘাতের শঙ্কায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। আমরা খুবই ভয় পাচ্ছি। জরুরি দরকার ছাড়া ঘরের বাইরে যাচ্ছি না, কারণ কেউ জানে না বাইরে বের হওয়া নিরাপদ কিনা বা আসলেই কি করা উচিত। হামলার জেরে বিভিন্ন শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিশেষ করে মেক্সিকো সিটির স্পেশালাইজড প্রসিকিউটরের অফিসের সামনে মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্রধারী পুলিশের একটি বহর, কারণ সেখানেই রাখা হয়েছে এল মেনচোর মরদেহ। মেক্সিকোয় বসবাসরত মার্কিনীদের জন্য সতর্কবার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। একাধিক রাজ্যে যাতায়াত ও আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে দেয়া হয়েছে নির্দেশনা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। শক্তিশালী বোম সাইক্লোন আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে। তীব্র শৈত্যপ্রবাহ আর তুষারঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন ডিসি। আরও অনেক শহরে জারি হয়েছে সতর্কতা।
তীব্র শৈত্যপ্রবাহ আর তুষারঝড়ে কাঁপছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। ভয়ঙ্কর বোম সাইক্লোনের আঘাতে বিপর্যস্ত একের পর এক এলাকা। সতর্কতা জারি করা হয়েছে ম্যারিল্যান্ড থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত। এর আওতায় রয়েছে প্রায় 6 কোটি বাসিন্দা। নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সোমবার দুপুর পর্যন্ত শুধুমাত্র জরুরি সেবা ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ থাকবে। স্কুলগুলো বন্ধ ঘোষণা করে ভার্চুয়াল ক্লাসের নির্দেশনা দেওয়া হয়েছে। The state of emergency closes the streets. গত এক দশকে নিউ ইয়র্ক এমন তুষার ঝড়ের মুখোমুখি হয়নি। আমরা সব রকম পূর্ব প্রস্তুতি নিচ্ছি। শহর জুড়ে 22টি আশ্রয়স্থল, 11টি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল এবং 13টি স্কুলে উষ্ণতার ব্যবস্থা করা হয়েছে। Closed tomorrow. This will be New York City's first. ফ্লাইট আওয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইতিমধ্যে 3500 এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পুরোপুরি কার্যক্রম বন্ধ হয়েছে জন এফ কেনেডি, লা গালিয়া এবং বোস্টন লোগান বিমানবন্দরে। উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে জলোচ্ছ্বাসের সতর্কতাও। আবহাওয়াবিদদের মতে বোম সাইক্লোন রূপ নেওয়ায় আরও ধ্বংসাত্মক হতে পারে থান্ডার স্নো। অনেক এলাকায় 1 থেকে 2 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। এবারে শীতকালটা অসহনীয়, প্রচন্ড তুষারপাত। আমি শুধু এই ঝড় শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। ঝড়ের কবল থেকে গৃহহীনদের বাঁচাতে রাতভর কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত $500 বিলিয়ন বরাদ্দের প্রস্তাব উঠলেও কোথায় কিভাবে খরচ হবে সেই অর্থ তা নিয়ে এখনও রয়ে গেছে সিদ্ধান্তহীনতা। সামরিক বাজেট নিয়ে পরিকল্পনায় রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জানিয়েছে, বিশাল বরাদ্দের ব্যবহার নিয়ে বিভিন্ন দফতরের মতবিরোধে আটকে আছে বাজেট পরিকল্পনা। পরবর্তী বাজেটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত $500 বিলিয়ন বরাদ্দের প্রস্তাব করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, অর্থাৎ মোট সামরিক বাজেট বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন উন্নীত করা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্টের বিশেষ প্রতিবেদন বলছে, অতিরিক্ত বিশাল অঙ্কের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে তা নিয়ে হোয়াইট হাউসের নেই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা। উল্টো এই ইস্যুতে বিভিন্ন দফতরের মধ্যে শুরু হয়েছে বিবাদ। কারো প্রস্তাব অস্ত্র ও সামরিক সরঞ্জাম আধুনিকীকরণ, কারো প্রস্তাব কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ, কারো চাওয়া সেনা প্রস্তুতি ও বেতন বৃদ্ধি, কেউ চান পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি। অনেক কর্মকর্তা বলছেন, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বড় বিনিয়োগ জরুরি। পরিকল্পনাহীন ব্যয় হলে অপচয়ের ঝুঁকি তৈরি হবে, বাড়বে ফেডারেল ঘাটতি। এমন শঙ্কায় অতিরিক্ত বরাদ্দেরই বিরোধিতা করছেন অনেকে। সব মিলিয়ে প্রশাসনের ভেতর দ্বন্দ্ব স্পষ্ট। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে বাজেট প্রস্তাব তৈরির ডেডলাইনও পেরিয়ে গেছে। চ্যালেঞ্জ মোকাবেলায় পেন্টাগনের সাবেক কর্মকর্তাদেরও ডাকা হচ্ছে পরামর্শের জন্য। হোয়াইট হাউস ব্যয় সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করলে তা কংগ্রেসে উত্থাপন করা হবে আলোচনার জন্য। $1.5 ট্রিলিয়ন অনুমোদন মিললে সামরিক ব্যয়ে নতুন রেকর্ড করবে যুক্তরাষ্ট্র। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। সামরিক উত্তেজনার মধ্যে আবারও আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র, ইরান। নতুন দফার এই আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। আশাবাদ জানিয়ে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত করতে এবারের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ইস্যুকে কেন্দ্র করে আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা চলছে। এমন সময়ে এই আলোচনার ঘোষণা এলো যখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা তুঙ্গে। দেশটিতে হামলার জন্য মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে ওয়াশিংটন। অন্যদিকে পাল্টা হামলা করতে প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানও। পবিত্র রমজানের শুরু থেকে দখলকৃত পশ্চিম তীরের শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। মানবাধিকার সংগঠন প্যালেস্টিনিয়ান প্রিজনার সোসাইটি জানিয়েছে, 18 ফেব্রুয়ারি রমজান মাস শুরুর পর থেকেই আটক করা হয়েছে এসব ফিলিস্তিনিকে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আইডিএফের এই গ্রেফতার অভিযানকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়েছে সংগঠনটি। জানায়, আটককৃত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মারধরও করা হয়েছে। তাদের বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি জব্দ করা হয় গাড়ি, অর্থ ও স্বর্ণালংকার। বর্তমানে ইসরায়েলি কারাগারে বন্দী আছে 9,000
300-রও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে 350 শিশু রয়েছে। নির্যাতন, ক্ষুধা এবং চিকিৎসায় অবহেলায় মৃত্যুও হয় অনেকের। দখলদারদের অত্যাচারে বাড়িঘর ছাড়তে হচ্ছে রামাল্লার বেদুইন গোষ্ঠীকে। প্রতিদিনের হামলা, বসতবাড়ি, খামার ভাঙচুরে অসহনীয় হয়ে উঠেছে তাদের জীবন। আল মুগাইয়ার গ্রামে গেল কয়েক মাস ধরে কৃষিকাজ সহ কোনো কিছুই করতে দেয়া হচ্ছে না তাদের। অসম্ভব হয়ে উঠেছে স্বাভাবিক চলাচল। জীবনের নিরাপত্তায় তল্পিতল্পা গুটিয়ে ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে বেদুইন জনগোষ্ঠী। রামাল্লার আল মুগাইয়ার গ্রামে কেবল বিদায়ের সুর। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতিদিনের হামলা আর অমানবিক নির্যাতনের মুখে রামাল্লার 11টি বেদুইন পরিবার তাদের ভিটেমাটি ত্যাগ করতে বাধ্য হচ্ছে। ছোট্ট এই গ্রামে অর্ধশতাধিক পরিবারের বসতি ছিল। আগে ছোটখাটো নির্যাতন চললেও গত কয়েক মাসে তা চরমে পৌঁছেছে বলে অভিযোগ বাসিন্দাদের। বসতবাড়ি ভাঙচুর বা তল্লাশি সেখানকার নিত্যদিনের চিত্র, যা ছাড়িয়েছে সহ্য সীমা। অবৈধ বসতি স্থাপনকারীরা প্রতিদিন আমাদের ভেড়া ও খামারে হামলা চালায়। ইসরায়েলি সেনা ও তাদের হয়রানি আমরা আর সহ্য করতে পারছি না। শেষ কয়েক মাসে নির্যাতন তীব্র হয়েছে। কোনো উপায় না পেয়ে আমরা চলে যাচ্ছি। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিট সালেম এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী 2025 সালের শুরু থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হামলা আশঙ্কাজনক হারে বেড়েছে। বর্তমানে গ্রামটির চারপাশে ইসরায়েলি চেকপোস্ট দিয়ে ঘেরা, কৃষিকাজ ও যাতায়াত প্রায় অসম্ভব। বাসিন্দারা বলছে ঘর ছেড়ে বের হওয়াও এখন ভয়ের বিষয়। আমরা কাজ করতে পারছি না, বাচ্চাদের নিরাপত্তা দিতে পারছি না, রাত জেগে পাহারায় থাকতে হয়। আমরা শুধু একটু শান্তিতে বাঁচতে চাই। গাজায় যুদ্ধবিরতির পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জায়গা দখল করে বসতি স্থাপনের মাত্রা ব্যাপক হারে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2023 সাল থেকে এই সংঘাতের কারণে প্রায় 1000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত ও পঙ্গু অন্তত 750 বাসিন্দা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দ্রুস্পা পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরিতে রুশ তেল প্রবেশ বন্ধের জবাবে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান জানান, নেওয়া হয়েছে 3টি প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা। প্রথমত, হাঙ্গেরি থেকে ইউক্রেনে ডিজেল রফতানি বন্ধ করা হয়েছে, আর কিয়েভকে যে সামরিক ঋণ দেওয়ার কথা ছিল তাও বাতিল করেছে বুদাপেস্ট। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞায় সমর্থন দেবে না হাঙ্গেরি। ওরবানের ভাষায়, জ্বালানি নিরাপত্তা হাঙ্গেরির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই দেশের জ্বালানি সরবরাহ নিয়ে চাপ তৈরি হলে দেয়া হবে কঠোর জবাব। দেশের পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রেখে রাজনৈতিক চাপ তৈরি করছে ইউক্রেন। তার দাবি, কোনো প্রযুক্তিগত সমস্যা না থাকা সত্ত্বেও সরবরাহ চালু করছে না কিয়েভ। আবারও বিধ্বস্ত হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজাস। বিমান ঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় এই ফাইটার জেট। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গেল 7 ফেব্রুয়ারি এই দুর্ঘটনা হয়। ভারতীয় বিমান বাহিনীর সূত্র জানায়, প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় এই দুর্ঘটনা হয়। ল্যান্ড করার সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে যুদ্ধ বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট গুরুতর আঘাত ছাড়াই প্রাণে বেঁচে গেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো দুর্ঘটনায় পড়ল তেজাস যুদ্ধ বিমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের ব্যক্তিগত বন্ধু বলে দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি সপ্তাহে মোদীর ইসরায়েল সফরের আগেই এমন মন্তব্য করলেন তিনি। আমরা ব্যক্তিগত বন্ধু, প্রায়ই ফোনে কথা বলি, একে অপরের দেশে সফর করি, আর আমাদের সম্পর্কের বন্ধন ক্রমেই শক্তিশালী হচ্ছে। তিনি এখানে আসবেন যাতে করে আমরা অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তার সহযোগিতার মাধ্যমে সম্পর্কটা আরো দৃঢ় করতে পারি। ভারতের উত্তরপ্রদেশে 2 বৃদ্ধ সহ 3 মুসলিমকে পেটানোর ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। সামান্য ঘটনার জেরে গেল 15 ফেব্রুয়ারি অক্ষয় সিং নামের এক বাইকার ওই 3 জনকে ক্রমাগত চড় থাপ্পড় মারতে থাকে, করে আপত্তিকর মন্তব্য, এমনকি মাথা থেকে টুপি খুলে ফেলতেও বাধ্য করে। এই ঘটনার প্রেক্ষিতে অক্ষয়ের বিরুদ্ধে FIR দায়ের করা হলে তাকে গ্রেফতার করে পুলিশ। এই নিপীড়ন কেবল ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে। নির্যাতিত ব্যক্তিদের অপরাধ, তারা মুসলমান। ঘটনা ভারতের উত্তরপ্রদেশের বুদাউন জেলার।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় 15 ফেব্রুয়ারি অক্ষয় সিং নামের এক ব্যক্তিকে একটি মুসলমান পাড়ার ঠিকানা জিজ্ঞেস করে 3 পথচারী। তাদের মাথায় টুপি ও মুখে দাড়ি দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে অক্ষয়। মুখে ও পিঠে মারতে থাকে একের পর এক কিল ঘুষি, বাধ্য করে টুপি খুলে ফেলতে, করতে থাকে আপত্তিকর মন্তব্য। ঘটনাটি ধরা পড়ে এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায়। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ওঠে সমালোচনার ঝড়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীরা দাবি তোলে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের। প্রশাসনের উপরও বাড়তে থাকে চাপ। ইসলামনগর থানায় অন্তত 3টি ধারায় অক্ষয়ের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর বেড়েই চলেছে সাম্প্রদায়িক হামলার ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3য় মেয়াদের প্রথম বছরেই প্রায় 950 বিদ্বেষমূলক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আবারও নিজ দল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার পার্টি কংগ্রেসের 4র্থ দিনের বৈঠকে হয় এই নির্বাচন। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন KRT। প্রতিবেদনে বলা হয়, দেশের মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও উঁচুতে নিয়ে গেছেন কিম, আর সেনাবাহিনীকে করেছেন আরও শক্তিশালী ও আধুনিক। রোববারের ওই বৈঠকে নির্বাচিত হয় দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরাও। এছাড়া দলের বিভিন্ন নিয়ম কানুনের সংশোধনী গৃহীত হয় বলে জানিয়েছে KCNA। তবে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। মালয়েশিয়ায় 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতাও। স্থানীয় সময় রোববার দিবাগত রাত 1টার দিকে ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মালয়েশিয়ার উপকূলীয় সাবা রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 619.8 কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 200 বছর পর আদি নিবাসে ফিরল প্রকৃতির বিস্ময়ে গ্যালাপাগোস কচ্ছপ। বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীটিকে ব্যাক ব্রিডিংয়ের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে প্রকৃতিতে। সম্প্রতি 1.5 শতাধিককে অবমুক্ত করা হয়েছে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে। জীববিজ্ঞানের ইতিহাসে যা এক অসাধারণ সাফল্য বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। দৈত্যাকৃতির দেহ, বিশালাকার ওজন আর দীর্ঘায়ুর কারণে বরাবরই বৈচিত্র্যময় প্রাণী বিবেচিত এই গ্যালাপাগোস কচ্ছপ। পূর্বপুরুষদের ভিটায় বিচরণ করছে দানবাকৃতির এসব কচ্ছপ, যার এক একটির ওজন ছাড়াতে পারে কয়েকশো কেজি। অনায়াসে বাঁচতেও পারে 1.5 থেকে প্রায় 200 বছর পর্যন্ত। বিশেষ প্রজাতির এই কচ্ছপকে ডাকা হয়ে থাকে গ্যালাপাগোস টর্টোয়েস, যার বৈজ্ঞানিক নাম চেলোনয়েডিস নাইজার। কথিত আছে যে প্রাণীকুলদের দেখে বিবর্তনবাদের জন্ম দিয়েছিলেন বিখ্যাত জীববিজ্ঞানী ও প্রকৃতিবিদ চার্লস ডারউইন। তার মধ্যে একটি এই গ্যালাপাগোস কচ্ছপ। বিস্ময়কর হলেও সত্যি, রূঢ় প্রকৃতি আর নানা মহামারী দুর্যোগের চড়াই উতরাও করে মিলিয়ন মিলিয়ন বছর টিকে থাকা প্রাণীটিও বিলুপ্ত হয় মানবজাতির অতিরিক্ত শোষণের ফলে। 1840 সালের দিকে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে মুছে যায় দৈত্যাকার এই কচ্ছপের পদচিহ্ন। ঠিক তার 1.5 শতাব্দীরও বেশি সময় পর ডিএনএ প্রতিস্থাপনের জটিল প্রক্রিয়া বা ব্যাক ব্রিডিংয়ের মাধ্যমে পুনঃউদ্ভাবন করা হয়েছে হারিয়ে যাওয়া গ্যালাপাগোস কচ্ছপ, যার 158টি অতি সম্প্রতি অবমুক্ত করা হয়েছে দ্বীপপুঞ্জটিতে। বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতির 40 থেকে 80% জিন রয়েছে এসব কচ্ছপের দেহে। বিজ্ঞানের ভাষা আর সংকটাপন্ন প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে যা এক নিদারুণ চমক। কচ্ছপগুলোকে ফিরিয়ে আনতে তাদের বন্দী করে প্রজনন করাতে হয়েছে। প্রাপ্তবয়স্ক স্ত্রী ও পুরুষদের পর্যবেক্ষণ করে তাদের সবচেয়ে ভালো জিন নির্ধারণ করা লেগেছে। ফিরিয়ে আনা এই প্রাণীগুলোর আদি উৎস গ্যালাপাগোস কচ্ছপের এক উপপ্রজাতি। পরবর্তী সময়ে গ্যালাপাগোসে 700টির মতো এই কচ্ছপ ছাড়ার পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। এটা একটা স্বপ্ন যা সত্যি হয়েছে। এমন এক প্রকল্পের বাস্তবায়ন দেখছি যা বেশ কয়েক বছর ধরে চলেছে। এটা সহজ ছিল না, আমরা খুবই গর্বিত। 200 বছর আগে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে 20,000-এর মতো দানবাকৃতি কচ্ছপের বাস ছিল, কিন্তু তিমি শিকারী, মানব বসতি এবং অন্যান্য প্রাণীর শিকারের ফলে ধীরে ধীরে বিলুপ্ত হয় এটি। ফল ও গাছপালা খেয়ে তার বীজ নানা স্থানে বিস্তার ঘটিয়ে প্রকৃতির অকৃত্রিম বন্ধুর পরিচয় দিয়ে থাকে এই গ্যালাপাগোস কচ্ছপ।
অনিক রহমান, যমুনা নিউজ। পর্দা নামলো ব্রাজিলের ঝা চকচকে রিও কার্নিভালের শেষ দিন ঐতিহ্যবাহী নাচে সাম্বাড্রোম মাতিয়ে তোলে শীর্ষ 6 প্রতিযোগী দল। উৎসবের শেষ দিনে ড্রামের তালে তালে আর নৃত্যের ছন্দে রিও ডি জেনেরিওর প্যারেড গ্রাউন্ড পরিণত হয় মোহনীয় ক্যানভাসে। একে একে মঞ্চে আসে সেরা সাম্বা স্কুলগুলো। 12টি স্কুলকে টপকে সেরা তকমা ছিনিয়ে নিয়েছে ইউনিডোস ডো ভিরাডোরো। এটি ভিরাডোরো চতুর্থ রিও কার্নিভাল শিরোপা। এবারের কার্নিভাল দেখতে লাখো মানুষ ভিড় জমিয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। Saíram do terreiro, foram tocar. Está convidada, Paola. Que coisa linda! Todo mundo levanta a boca aí! Seu filho de dançar, eu entro, né? দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।